রাজনীতিবিদ হিসাবে নেতিবাচক কথা বলতে ইচ্ছা করে না। নেতিবাচক কথা বলাটা রাজনীতিবিদের জন্য খুব একটা সুবিধাজনক নয়। সুখে থাকলে ভূতে কিলাই বলে একটি কথা আছে, বাংলায় একটি প্রবাদ আছে। তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ একটি সুন্দর জীবনের দিকে ধাবিত হচ্ছিল। আমি বলবো না একদম আওয়ামী লীগের আমলে দেশ সোনায় মোড়ানো ছিল, দেশে দুধের নহর বইত এবং দেশে কোনো ধরনের অপরাধ অপকর্ম বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও কোথাও কখনো কখনো অবনতি হতো না। এ ধরনের কাল্পনিক দাবি আমি করব না, কিন্তু তুলনামূলকভাবে একটি বিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত একটি ভঙ্গুর সমাজ সমৃদ্ধ একটি রাষ্ট্রকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে মায়ের মমতা মিলিয়ে দেশটাকে গড়বার চেষ্টা করেছেন, সমাজটাকে রিবিল্ড করার চেষ্টা করেছেন, একটি সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ এবং নিরাপত্তামূলক বাংলাদেশ গড়বার চেষ্টা করেছেন, যেখানে দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষের জন্য আইন সমানভাবে কাজ করবে এবং নাগরিকরা তার নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করে একটি সুন্দর জীবন যাপন করবে, সেই জায়গাটা তৈরি হয়েছিল। পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিকভাবে এবং দারিদ্র বিমোচনের ক্ষেত্রে, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছিল জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। এবং এই জায়গাটাই কিন্তু আমি বলবো না শুধুমাত্র আওয়ামী লীগ বা জননেত্রী শেখ হাসিনার অবদান দেশের এই বিশাল মানে উন্নয়নের পেছনে বা অগ্রগতির পেছনে। আমি মনে করি দেশের প্রত্যেকটি কর্মমুখী মানুষই এখানে অবদান রেখেছেন। এই কর্মমুখী মানুষদের জন্য নেতৃত্ব দিয়েছেন এবং সুবিধা সৃষ্টি করে দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। সেই জায়গাটাই একটা সামান্য কোটার বিষয়কে ইস্যু করে যেভাবে একটি তাণ্ডব চালিয়ে, একটি পরিকল্পিত মেটিকুলাস ডিজাইন করে তাণ্ডব চালিয়ে দেশটাকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গায় নিয়ে যাওয়ার পরে 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশ এই জায়গায় যে ধাবিত হবে, এটা কিন্তু মোটামুটি বিবেকবান সমস্ত মানুষই উপলব্ধি করেছিলেন। বুদ্ধিমান মানুষ, বিবেকবান মানুষ, যারা অন্তত বাস্তবতা নির্ভর, আবেগ নির্ভর নয়, অথবা বাংলাদেশ বিরোধী কোন চেতনা ধারণ করেন না, সেই সমস্ত মানুষগুলোই মনে করেছিল দেশটি একটি বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। এবং আজকে এই বিপর্যয়, যে বাংলাদেশ যে অন্ধকারে ধাবিত হয়েছে, এই বিপর্যয় আজকে নতুন কিছু নয়। এই বিপর্যয় পরিকল্পিত হবে এবং একটি অপশাসন, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, যোগ্যতার অভাব সব মিলিয়ে এই সামগ্রিক একটি অন্ধকার সময় বাংলাদেশের উপর নেমে এসেছে। আজকে 17 আগস্ট সারা বাংলাদেশের 2005 সালে এই দিনে সিরিজ বোমা হামলা হয়েছিল, এটা আমরা সবাই জানি, দেশবাসী জানে, বিশ্ববাসীও জানে। এবং ওই সিরিজ বোমা হামলা যে জঙ্গি গোষ্ঠীটা করেছিল, তাদের যারা পৃষ্ঠপোষক ছিল, তাদের যারা লালনকর্তা পালনকর্তা ছিল, তারাই আজকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, 2002 সালে ময়মনসিংহের একটি সিনেমা হলে বোমা হামলা হলো। সেই সিনেমা হলে বোমা মামলার আসামি হলেন, গ্রেফতার হলেন ময়মনসিংহের গণমানুষের নেতা, সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব প্রিন্সিপাল মতিউর রহমান। শিক্ষাবিদ, রাজনীতিবিদ, একজন অজাত শত্রু, নৈতিকতা সম্পন্ন রাজনৈতিক নেতা, তাকে ময়মনসিংহের সিনেমা হলে বোমা হামলায় গ্রেপ্তার করে যে অমানসিক নির্যাতন করা হলো, তাতে করে কি হয়েছিল? তাতে করে যেটা হয়েছিল, মূল অপরাধীকে আশ্রয় দেওয়া হয়েছে, আর যারা অপরাধ করেনি সেই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে সাজা দিয়ে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় এনে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছে। আর পক্ষান্তরে মূল অপরাধীদের আপনার লালন পালন করা হয়েছে। একইভাবে 21 আগস্টের গ্রেনেড হামলা, সেখানেও জজ মিয়া নাটক সাজিয়ে মূল অপরাধীদের আড়াল করবার জন্য এবং মূল অপরাধের যে মূল হোতা, যিনি এরা পৃষ্ঠপোষক ছিলেন,
তার সামনে থেকে ক্যামেরাটি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, বিশ্ব মিডিয়া ক্যামেরাটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য জজ মিয়া নাটক সাজানো হলো। এই যে জজ মিয়া নাটক সাজিয়ে সেদিন আমি যে এই এই জায়গায় একটু ভুলে যাব হয়তো পরে, একটু যেহেতু আপনি বললেন এই মানে প্রসঙ্গতই, গতকালকে দেখলাম আইনমন্ত্রী, বর্তমান যিনি আইনমন্ত্রী আছেন, তিনি বরিশালের একটি সভায় বা একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে আমরা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তারা বিচার প্রক্রিয়া করবে, বিচারের মতো আইনের গতিতে চলবে, যা যা বলার সেগুলো বলেছেন। তিনি বলেছেন যে আমরা বরিশালের কাশীপুরের সাক্ষীর মতো কাউকে সাক্ষী করব না। তাহলে এই যে জজ মিয়া, এইটাও তো ব্যাপকভাবে প্রচার পেয়েছিল যে কিভাবে তাকে সাজানো হয়েছিল। সেইটা কি মানুষ কি মনে রাখে বা শুনবে? যে যখন আইনমন্ত্রী এই কথা বলেন যে বানানো সাক্ষী তারা পছন্দ করেন না, এই জজ মিয়ার কথাকে ভুলে যাবে কিনা, নাকি মিলিয়ে মিলিয়ে দেখবে মানুষ? দেখুন, মাঝে মাঝে কিছু কিছু ঘটনা, কিছু কিছু কাহিনী মানুষের মধ্যে একটু এই চরম দুঃসময়, চরম অসময়ে, চরম কষ্টের সময় মানুষের মাঝে মাঝে তো মানুষের বিনোদনের প্রয়োজন আছে, একটু হাসির খোরাকের দরকার তো আছে। গতকাল আইনমন্ত্রী মহোদয় তিনি কিছু হাসির খোরাক মানুষকে দিয়েছেন। এটি কি মানুষ মানুষ বিশ্বাস করে? বাংলাদেশে আদালত কি এখন আদালত আছে? বাংলাদেশের উচ্চ আদালত কি এখন আদালত আছে? মপ করে উচ্চ আদালতকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে যে সমস্ত রাজনৈতিক মোটিভেটেড লোকজনকে, বিশেষ করে 1971-এর চেতনা বিরোধী মোটিভেটেড লোকজনকে বিভিন্ন পর্যায়ে নিয়োগ দিয়ে যেভাবে সাজানো হয়েছে, এবং দিনের পর দিন বিভিন্ন মামলার আসামিরা পরিকল্পিত, অযাচিত, মানে মানে কোনো হিসাব ছাড়া মামলার আসামিরা এখনো জামিন পাচ্ছে না। আপনি একটা জিনিস বিশ্বাস করেন, একটি দেশের প্রধান বিচারপতির চেয়ারটি একটি রাষ্ট্রের 3টি অঙ্গের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বিচার বিভাগ। সেই বিচার বিভাগের প্রধান যিনি থাকেন তিনি প্রধান বিচারপতি, একটি সম্মানিত পদ, নিরপেক্ষ পদ। প্রধান বিচারপতির পদে ছিলেন বিচারপতি খায়রুল হক সাহেব। হ্যাঁ, তার কোনো রায় আপনার অপছন্দ হতে পারে, সেই রায় অপছন্দ হলে সেটির জন্য আইনি প্রক্রিয়া রয়েছে, সেটির জন্য ডিবেট হতে পারে, সেটির জন্য আইন সংশোধন হতে পারে, সেটির জন্য অনেক কিছু হতে পারে। কিন্তু খায়রুল হক সাহেব এই 87 বছর বয়সে কাউকে হত্যা করবেন, কাউকে হত্যা করতে পারেন, হত্যা করার মতো কোনো কোনো পরিকল্পনা করতে পারেন, এটি কি কোনো পাগলও বিশ্বাস করবে? যারা যদিও আজকে 2 বছরের মাথায় এসে আজকে তার জামিন হয়েছে, আদালত জামিন দিয়েছে, কিন্তু দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের এমবার্গো দেওয়া কিন্তু সেই হয়েছে। খায়রুল হক সাহেবকে কতদিন ধরে, আজকে জামিন দিল, আমি সেই প্রসঙ্গে আসলাম, কিন্তু কতদিন ধরে খায়রুল হক সাহেবকে কয়টি মামলায়, একাধিক মামলায় জামিন পেয়েছেন, আবার পুনর্গ্রেপ্তার করা হয়েছে। বিচারপতি মানিক সাহেব, আমির হোসেন আমর মতো একজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, রাশেদ খান মেননের মতো একজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, হাসান হক ইনুর মতো একজন বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান নেতা, রাজনীতিবিদ হিসাবে অনেক বড়, বীর বিক্রম, গোলাম দস্তগীর গাজী, বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার, এরকম অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বয়স্ক রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা এখন কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন, এই সমস্ত মানুষগুলো কি জামিন পাওয়ার যোগ্য নয়? এই সমস্ত মানুষগুলো কি, যে সমস্ত, হ্যাঁ, তাদের বিরুদ্ধে তারা রাজনীতিবিদ, আমরা রাজনীতিবিদ, আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মামলা করা হয়েছে, কিন্তু মামলা হলেও তো আমি আমার অধিকার মতো জামিনটা পাবো। বছরের পর বছর এই সমস্ত নেতৃবৃন্দকে কারাগারে নিক্ষেপ করে রেখে এখন আপনি বলবেন আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন যে কোন গতিতে চলে, কোথা থেকে কখন ফোন যায়, কোন আদালত পর্যন্ত আইনমন্ত্রী সাহেব ফোন করে, এটি কি বাংলাদেশের মানুষের কাছে অজানা রয়েছে? এই কারণেই বলছি যে মূলত এই সরকারটি যারা এসেছেন, তারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রটি প্রস্তুত করবেন। এবং কেন করবেন? কারণটি হচ্ছে 2001 থেকে 2006 পর্যন্ত যে সরকারটি ক্ষমতায় ছিল, সেই সরকারে একজন প্রধানমন্ত্রী ছিলেন আর একজন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ছিলেন।
ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী যে সমস্ত সঙ্গীরা ছিল, যে সমস্ত প্রিয় মন্ত্রীরা ছিল, তারাই কিন্তু ওই সময়কালে বাংলা ভাই, শাহেক আব্দুর রহমান সহ এদেরকে সৃষ্টি করতে, লালন পালন করতে এবং এদেরকে আপনার শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন। এবং সেই ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, সেই সময়ের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর আপনার হচ্ছে গিয়া মদতে এখন আজকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেই মানুষটি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি 2004 সালের মানে আপনার হচ্ছে গিয়া 24 সালের আন্দোলনেও এই জঙ্গিদের ব্যবহার করেছেন। এই যে তারা ব্যবহৃত হয়েছে এবং তার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করেছে। এখন তিনি ডিল করেছিলেন, যেটুকু জানা যায়, যেটুকু আপনার রাজনীতির পেছনের যে গল্প, সেই গল্প থেকে জানা যায় যে জঙ্গিদের সঙ্গে তাদের ডিল হয়েছে। জঙ্গিদেরকে তারা অর্থনৈতিকভাবে এবং অন্যান্য ভাবে তাদেরকে প্রোভাইড করবে, তাদেরকে বিপুল অর্থ দিয়ে আপাতত তাদেরকে কোনো কাজ করা থেকে বিরত রাখবে, আপাতত কোনো ধরনের ঘটনা যেন না ঘটে। কিন্তু তার মধ্যেও তো প্রতিদিনই ঘটছে। কিন্তু কিন্তু যার হাতে অস্ত্র থাকে, যার হাতে বোমা থাকে, তাকে সবসময় কন্ট্রোল করা যায় না, কোনো শক্তি কখনো পারেনি। এবং এই যে শুধু তাই না, অবৈধ অস্ত্র, অবৈধ বোমা থাকলে তো করা যায় না। যাদের কাছে বৈধ অস্ত্র আছে, যারা লাইসেন্স প্রাপ্ত অস্ত্র ব্যবহার করার দায়িত্বপ্রাপ্ত, তারাও তো সবসময় তার সুপারিটির কথা মানে না। এটি বাংলাদেশের তো নতুন ঘটনা না। মানে বৈধ অস্ত্রধারীরাও তো তার কমান্ডের সর্বাধিনায়কের কথা মানে না। এটি তো রিয়েলিটি। তো সেই জায়গাটাই অনেক সমীকরণ ঘটবে, অনেক উত্থান পতন ঘটবে, কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা অত্যন্ত হুমকির মুখে দাঁড়িয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন একটি রিপোর্ট করেছেন, সেই রিপোর্টের ব্যাপারেও স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এটি একটি অনুমান নির্ভর রিপোর্ট। তার মানে কি, জাতিসংঘ অনুমান নির্ভর রিপোর্ট করে। যদি আমি সালাউদ্দিন সাহেবের কথা বিশ্বাস করি, তাহলে জাতিসংঘকে অবিশ্বাস করতে হয়। যদি জাতিসংঘকে বিশ্বাস করি, তাহলে সালাউদ্দিন সাহেবকে অবিশ্বাস করতে হয়। তার মানে জাতিসংঘ অনুমান নির্ভর রিপোর্ট করে। অবশ্যই 2024-এর যে রিপোর্টটি, সেটিকেও তিনি ইঙ্গিত করলেন কিনা? হ্যাঁ, তো 2024 সালে 1400 মানুষের মৃত্যুর যে খবর, বায়বীয় খবর জাতিসংঘের মানবাধিকাররা করলো, তো সেটাও তো আজ পর্যন্ত 1400 মানুষ, তো অর্ধেক মানুষও খুঁজে পাওয়া যায়নি, অর্ধেক মৃত্যু তালিকাও তখন খুঁজে পাওয়া যায়নি। যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতেই থাকবে এবং একটি অস্থিতিশীল পরিবেশে ঘটে। দেখুন, দেশ পরিচালনার জন্য কমিটমেন্ট প্রয়োজন, দেশ পরিচালনার জন্য মানুষের প্রতি দরদ প্রয়োজন, দেশ পরিচালনার জন্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মানুষের প্রতি মমতা প্রয়োজন, দায়িত্ববোধ প্রয়োজন। সেই মমতা, দায়িত্ববোধ 24 পরবর্তী ইউনূস সরকারেরও ছিল না, বর্তমান সরকারেরও নেই। ইউনূসও লুটপাট করবার জন্য রাষ্ট্র দখল করেছিল এবং লুটপাট শেষে সে একটি ধরেন আপনার শান্তিপূর্ণ এক্সিট নিয়েছে, সে ভাতিজার কাছে রাষ্ট্র দিয়ে গেছে। ভাতিজা 6 মাস অতিবাহিত হলো, হ্যাঁ 6 মাসে শিশুও জন্ম নেয় না, বা 6 মাসে নবজাতক পরিপূর্ণ হয় না। কিন্তু সরকারের মেয়াদকাল তো মানুষের জীবনের মেয়াদকাল নয়। একটি সরকারের মেয়াদকাল হচ্ছে মাত্র 5 বছর। আমি যদি ধরেও নিই এই সরকার 5 বছর থাকবে যুক্তির কারণে, তাহলে 5 বছরের মধ্যে 6 মাস, মর্নিং শোজ দ্য ডেইজ, এই 6 মাস কি এমন আশাব্যঞ্জক একটি বিষয়ও সরকার কি জাতিকে দেখাতে পেরেছে? খাল কেটেছে, খনন করা খাল কেটে, খনন করা খাল কেটে বিল তুলে নিয়ে গেছে। সারা বাংলাদেশে দুর্নীতির তুগলকি কাণ্ড চলছে। এই যে রাষ্ট্রটি চলছে, কখন বিদ্যুতের সংকট হবে, কখন বিদ্যুৎ কি পরিমাণ দরকার, কখন গ্যাস কি পরিমাণ দরকার, কারণ বাংলাদেশের এই প্রশ্নটি আপনাকে করতাম একটু আলাদা করে, মানে এই প্রসঙ্গ শেষ করলে, এই যে একদিকে হচ্ছে 2001-এর মতো 1 থেকে 6 পর্যন্ত যেরকম একটা ছিল আতঙ্ক, নিজেদের জীবন বাঁচানোর আতঙ্ক, এই বোমাবাজি, জঙ্গি, এগুলো নিয়ে সন্ত্রাস,
সেই সঙ্গে তখন একটা অন্ধকার, মানে যে এই এখনকার মতো জ্বালানি সংকট, সার সংকট, তেলের সংকট, বিদ্যুৎ সংকট একদম জর্জরিত অবস্থায় ছিল। এখনো তো সেই একদিকে আতঙ্ক কাটাতে পারছে না মানুষ, নতুন আতঙ্ক তৈরি হচ্ছে, আবার জ্বালানি নিয়েও এক অন্ধকার পরিস্থিতি। এইটা কেন? তারা না হয় ওই আতঙ্ক নিয়ন্ত্রণ করতে পারছে না, জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করতে পারছে না বলে চাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অন্ততপক্ষে বিদ্যুতের ঘাটতি, বিদ্যুতের সংকট, জ্বালানি সংকট, এইটাও তো, এই পরিস্থিতিও তো তাদের নিয়ন্ত্রণ করার কথা, সেটা কেন হচ্ছে না? আমি আপনাকে একটু আগে যেটা বলছিলাম যে দেশ পরিচালনার ক্ষেত্রে, বিশেষ করে দেশের অগ্রগতি করবার ক্ষেত্রে মানুষ এবং দেশের প্রতি ভালোবাসা, মমতাবোধ এবং দায়িত্ববোধ থাকতে হয়, জ্ঞান থাকতে হয়, পড়াশোনা করতে হয়, পৃথিবীর সমস্ত দেশের সাকসেস স্টোরিকে স্টাডি করতে হয়। করলেই তো একটা মানুষ বা মানুষ সমূহ একটা রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবে। দেখুন, বিদ্যুৎ এবং জ্বালানি শুধুমাত্র, বিদ্যুৎ শুধুমাত্র ঘরের লাইট জ্বালানো, এসির বাতাস খাওয়া আর হচ্ছে আপনার এই কি বলে ফ্যানের বাতাস খাওয়ার জন্য নয়। বিদ্যুৎটি উৎপাদনের একটি পূর্ব শর্ত, জ্বালানি উৎপাদনের একটি পূর্ব শর্ত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি একটা ভিশনারি নেতৃত্ব দিয়ে, গবেষণামূলক নেতৃত্ব দিয়ে তিনি এমন ভাবে রাষ্ট্রের অর্থকে বিনিয়োগ, পুনর্বিনিয়োগ করেছেন বা ব্যবহার করেছেন, সেটি হচ্ছে ক্ষুদ্র অর্থ, সীমিত অর্থ, সেটিকে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করা, সর্বোচ্চ সাবধানতার সঙ্গে ব্যবহার করা এবং সবচেয়ে অগ্রাধিকার বা প্রয়োজনীয় খাতে ব্যবহার করা, এটি তিনি করেছেন। তিনি অযথা এই ধরনের খাল ডাল কেটে, বিভিন্ন জায়গায় খোঁড়া খাল আবার কেটে রাষ্ট্রের অর্থ অপচয় করেননি। তিনি রাষ্ট্রের অর্থগুলোকে কাজে লাগিয়েছেন। দেখুন, 2008 সালে যখন, 2009 সালে যখন জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র দায়িত্ব নেন, তখন বাংলাদেশে মাত্র 37% মানুষ বিদ্যুৎ পেত এবং এই 37% মানুষের মধ্যে দিনে সর্বোচ্চ বিদ্যুৎ প্রাপ্তি ছিল 18 ঘন্টা, 12 থেকে 18 ঘন্টা বিদ্যুৎ পেত এই 37% মানুষ। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় নেওয়ার পরে 5 বছরের মধ্যে তিনি এই 37% বিদ্যুৎকে 100% বিদ্যুতে উন্নীত করেছেন 5 থেকে 6 বছরের মধ্যে। অর্থাৎ আরো 63% মানুষকে তিনি নতুন করে বিদ্যুতের সংযোগ দিয়েছেন এবং প্রতিনিয়ত মানুষের বাড়ি এক্সটেনশন হয়েছে, ঘর এক্সটেনশন হয়েছে, ইন্ডাস্ট্রিজ এক্সটেনশন হয়েছে, নতুন নতুন উপকরণ এসেছে, বিদ্যুৎ ব্যবহারকারী উপকরণ, যেমন মোবাইলের চার্জার, ক্ষুদ্র ক্ষুদ্র, বাট অনেকগুলো মোবাইলের চার্জার তো বিদ্যুৎ খায়, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, এগুলো তো বিদ্যুৎ খায়। নতুন নতুন বিদ্যুৎ ভোক্তা আইটেম সংযুক্ত হয়েছে, কিন্তু তিনি ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে মানুষকে বিদ্যুৎ সরবরাহ করেছেন। এবং এটা সত্য যে 24 ঘন্টা হয়তো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা দিতে পারিনি, কিন্তু 22 ঘন্টা বিদ্যুৎ আমরা সবাইকে দিয়েছি। কোথাও কোথাও লাইন ফল্টের কারণে আমাদের শুধুমাত্র তো বিদ্যুৎ উৎপাদন করলে হবে না, এটা সরবরাহ সিস্টেমটাও একটা বিষয়, প্রাকৃতিক বিষয়, বিভিন্ন সুইচের বিষয়, বিভিন্ন জায়গায় ঝামেলা হতো। এই কারণে সাধারণত 22-23 ঘন্টা মানুষ বিদ্যুৎ পেয়েছে, সারা বাংলাদেশের মানুষ। এই যে বিদ্যুৎ পেয়েছে, বিদ্যুৎ পাওয়ার ফলে কি হয়েছে, এবং গ্যাসের উৎপাদনও 2006 সালে বাংলাদেশে বিদ্যুৎ গ্যাসের সরবরাহ ছিল ডেইলি 1507 MMCD। এই MMCF ডি অর্থাৎ MMCF ডেইলি 1507 আপনার ছিল। সেইখানে আমরা 2015 সালে এসে এটাকে উন্নীত করতে পেরেছিলাম সাপ্লাইটাকে 2590 পর্যন্ত। 1507 থেকে 2590 MMCF বিদ্যুৎ আমরা গ্যাস আমরা সরবরাহ করছি জাতীয় গ্রিডে। এই গ্যাসের আপনার হচ্ছে গিয়া 42% গ্যাস ইউজ হয় হচ্ছে, এই গ্যাসটা আবার বিদ্যুৎ তৈরি করে। 16% গ্যাস আপনার সার তৈরি করে, 25% গ্যাস ব্যবহার করে হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি সেক্টর, উৎপাদন শিল্প কারখানাগুলো, এবং 17% গ্যাস গৃহস্থলী বা ডোমেস্টিক কাজে ব্যবহৃত হয়। ডোমেস্টিক সহ আপনার হচ্ছে সিএনজি, জ্বালানি টালানি মিলে ব্যবহৃত হয়। এই গ্যাস এবং বিদ্যুতের উৎপাদনের সঙ্গে যেমন নাগরিক সুবিধা বৃদ্ধি পেয়েছে, মানুষ আলোকিত
রাত পেয়েছে, মানুষ গরমের সময় স্বস্তি পেয়েছে, উৎপাদন বেড়ে গেছে অনেক গুণ, যে কারণে $14 বিলিয়ন এক্সপোর্ট জননেত্রী শেখ হাসিনা 2024 সালে $60 বিলিয়ন উন্নীত করেছিলেন। কোথায় 14, কোথায় 60? পেয়েছেন $14 বিলিয়ন এক্সপোর্ট, করেছেন $60 বিলিয়ন এক্সপোর্ট। মাথা পিছু আয় বৃদ্ধি তো রাতারাতি হয়নি। $530 থেকে $2800 উন্নীত করা মাথা পিছু আয়, এটি তো এমনি এমনি হয়নি। এই যে সমন্বিত পরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা এবং উৎপাদনমুখী কাজে রাষ্ট্রের অর্থ ব্যবহার করা, এটা করার মধ্য দিয়েই তো এটা করেছেন। অনেকে অনেক ধরনের গল্প কাহিনী প্রচার করার চেষ্টা করেন জননেত্রী শেখ হাসিনার সাফল্যকে খাটো করবার জন্য, কিন্তু একটার পর একটা তিনি কূপ খনন করেছেন, একটার পর একটা তিনি নতুন করে কূপগুলোকে মানে পুনরায় এটাকে তৈরি করেছেন। এভাবে করে করে তিনি সারা বছর ব্যাপী গ্যাসের সরবরাহকে স্বাভাবিক রেখেছেন। এবং এই যে স্বাভাবিক রাখার সঙ্গে সঙ্গে উৎপাদন বেড়েছে, গ্যাসের চাহিদা বেড়েছে। এই চাহিদা বাড়ার কারণে আজকে যে সরকার এসেছে, দেখুন FSRU বলে একটা কথা আছে, যেটি ভাসমান গ্যাস আপনার হচ্ছে রিজার্ভার এবং হচ্ছে রিগ্যাসিফিকেশন ইউনিট। এই FSRU বাংলাদেশে ছিল না। বাংলাদেশের দুটো FSRU জননেত্রী শেখ হাসিনা করেছেন, আরেকটা FSRU তিনি অনুমোদন দিয়েছিলেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসে FSRU আপনার হচ্ছে গিয়া বন্ধ করে দিয়েছে একটা। এখন দুটো চলছে, একটি হচ্ছে আমেরিকার এক্সিলারেটেড এনার্জির, আরেকটি হচ্ছে সামিট গ্রুপের। দুটি FSRU কাজ করছে। এখন আমাদের যে প্রতিনিয়ত উৎপাদনের গ্যাসের চাহিদা বাড়ছে, এই চাহিদার সঙ্গে সঙ্গে দেশীয় গ্যাসের সঙ্গে আমাকে আমদানি করতে হচ্ছে। আমাদের যে গ্যাস রয়েছে সেই গ্যাস দিয়ে আমরা চাহিদা পূরণ করতে পারি না। আমদানি করবার জন্য FSRU নির্মিত করতে হয়েছে। এবং পৃথিবীতে কাতার থেকে আমরা 60% গ্যাস ইম্পোর্ট করতাম, যা ইম্পোর্ট হতো তার 60% কাতার থেকে ইম্পোর্ট হতো। স্টেট টু স্টেট নেগোসিয়েশন করে আপনার হচ্ছে গিয়া প্রাইস নির্ধারণ করা হয়েছে দীর্ঘমেয়াদী। আজকে কাতারের সঙ্গে তাদের সম্পর্ক খুব ভালো। কাতারে আমি তাদেরকে রাজকীয় বিমান টিমান পাঠাই, কিন্তু বাস্তব আমরা ব্যবসা দিলাম কাতারকে, বিমান পাঠাই তাদেরকে, তাতেও সমস্যা নাই, বিমান পাঠাইছে, আমাদের হিংসা নাই। কিন্তু ঘটনা হচ্ছে কাতার থেকে তারা গ্যাস নিয়মিত না কিনে, টেন্ডার না করে, গ্যাসের কৃত্রিম সংকট বাড়িয়ে তারা এখন সিঙ্গাপুর স্পট মার্কেট থেকে আপনার তরল গ্যাস কিনে আনছেন, এবং এর মধ্য দিয়ে অস্বচ্ছতার মধ্য দিয়ে তারা কিছু টাকা কামাই করে নিচ্ছেন। একটি ছোট্ট বিষয় আপনাকে বলি, আপনি দেখেছেন বিএনপি ক্ষমতার সঙ্গে সঙ্গে বেশ কিছু জ্বালানি তেলের সংকট হয়েছিল। পাম্পে লাইন ধরে মানুষজন যেত এবং ঘন্টার পর ঘন্টা মানুষজন বসে থাকতো। একটা পর্যায়ে ওই লাইন থেকে কিছু মানুষ বলা শুরু করলো, দরকার হলে তেলের দাম বাড়াক, তাও তেল নিয়মিত দিক। এটা কিন্তু সাজানো ঘটনা। নিজেদের লোককে লাইনে দাঁড় করিয়ে এই মাঝখান থেকে কথাটা তুলে মানুষ এতটাই ত্যক্ত বিরক্ত হলো যে টাকা লাগুক তবুও তেল দিক, রাতারাতি তেলের দাম বাড়াই ফেললো। একদিন পরে পেট্রোল পাম্পে আপনার হচ্ছে লাইন নেই। কারণ স্বাভাবিক হয়ে গেছে পরিস্থিতি। কারণটা কি? একদিনের মধ্যে বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্পে ডিজেল চলে আসলো। ডিজেল কি ইন্টারনেটের মাধ্যমে আসে নাকি যে আপনার হচ্ছে গিয়া ইথারে চলে আসছে? বাস্তবতা হচ্ছে এই তেলের দামটি বাড়ানোর জন্য সংকটটি তৈরি করে। এই যে সিন্ডিকেটের কথা বলা হয়, সেই সিন্ডিকেটের কারসাজি এটা। হ্যাঁ, সেই সিন্ডিকেটের কারসাজি। ঠিক তেমনি ভাবে এই গ্যাসের সংকটটাও বাড়িয়ে স্টেট টু স্টেট গ্যাস না কিনে এখন সিঙ্গাপুর স্পট মার্কেট থেকে গ্যাস কেনা হচ্ছে, এবং এখানে দেখবেন দাম বাড়ানো হচ্ছে। একটা আজব কাহিনী। ওই যে ভাত দেওয়ানের মুরুদ নাই, কিল দেওয়ানের গোসাই, একটি কথা আছে বাংলায়, প্রচলিত প্রবাদ আছে। আপনার বিদ্যুৎ দিতে পারে না, মানুষের ফ্যান চলে না, লাইট জ্বলে না, মানুষের কারখানা চলে না, বায়বীয় অদ্ভুত সব ভুতুরে বিল, এবং সারা বাংলাদেশের 4 কোটি 5 কোটি গ্রাহকের কাছ থেকে একবারে কতগুলো টাকা রাষ্ট্র নিয়ে গেল।
4 কোটি 5 কোটি গ্রাহকের, একজন গ্রাহক না, 4 কোটি 5 কোটি গ্রাহকের কাছ থেকে ভুতুরে বিল দিয়ে যে টাকা নেওয়া হলো, কেন? রাষ্ট্র কখনো প্রতারক হতে পারে না, রাষ্ট্র তার জনগণের সঙ্গে প্রতারণা করতে পারে না। আজকে স্বয়ং রাষ্ট্র, রাষ্ট্রীয় ব্যবস্থা, তার জনগণ, ইভেন এই জনগণের মধ্যে একটা বড় অংশ তো বিএনপি ভোটারও রয়েছে, বিএনপি নেতাকর্মীও আছে, বিএনপির সমর্থকও আছে। এই যে তার নিজের ভোটার সমর্থক, তাদের কাছ থেকে পর্যন্ত তারা শোষণ করে, একটা কৌশল করে টাকা ছিনতাই করে নিয়ে গেল। এটা তো ছিনতাইকারী সরকার হয়েছে। আজকের সরকারকে যদি ছিনতাইকারী সরকার বলা হয়, এটা মোটেও অত্যুক্তি করা হবে না। এই যে ছিনতাইকারী সরকার, তারা এই, তাদের কোনো কমিটমেন্ট নেই, আফসা আফসা সবকিছু, হাওয়া হাওয়া সব। আই হ্যাভ এ প্ল্যান, হোয়াট ইজ দিস প্ল্যান, ওইটুকুই, আই হ্যাভ এ প্ল্যান, মুখস্থ। তাহলে তাহলে এই যে পরিস্থিতি আপনি বললেন, দুইটা ইস্যু নিয়ে, একটা হচ্ছে যে এই যে আতঙ্ক, মানে নিরাপত্তার ইস্যু, আরেকটি হচ্ছে এই বিদ্যুৎ, জ্বালানি, সার, দ্রব্যমূল্য সবকিছু মিলে মানুষের যে একদম নাভিশ্বাস অবস্থা, মানুষের জীবন মরণ এখন সংকটে আছে। এই পরিস্থিতি উত্তরণের উপায়টা কি আপনাদের, একজন রাজনীতিবিদ হিসাবে, আবার বাংলাদেশ আওয়ামী লীগের আপনি একজন নেতা হিসেবে, আপনার এটার পর্যবেক্ষণটা কি বা সমাধানটা কি হতে পারে? এখানে এখানে যে জায়গাটি দাঁড়িয়েছে, সেটা হচ্ছে একটা ভয়াবহ সংকটের মুখোমুখি বাংলাদেশ দাঁড়িয়ে আছে। তাদের তাদের খুব সাপোর্টিভ একটি পত্রিকাও গত 2 দিন আগে রিপোর্ট করেছে, কয়েকদিনে গ্যাস সংকটে, বিদ্যুৎ সংকটে 100টি বড় বড় কারখানা বন্ধ হয়েছে, ঢাকা, নরসিংদী, গাজীপুর, সাভার, এই এলাকা মিলে। এই যে 100টি, মানে দিনের পর দিন কারখানা, এর আগে তো প্রায় 500টির মতো আপনার হচ্ছে গার্মেন্টস কারখানা বন্ধ হলো। এবং ক্ষুদ্র ক্ষুদ্র কারখানা, আমরা শুধু বড় শিল্প প্রতিষ্ঠানের কথা বলি, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কুটির শিল্প, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ব্যবসা, এরাও তো ইনকাম জেনারেট করে, এরাও তো জিডিপিতে মানে অর্থ অবদান রাখে, এরাও তো কর্মসংস্থান তৈরি করে। সামগ্রিকভাবে উৎপাদন ব্যাহত হলে, উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে প্রচুর পরিমাণে বেকারত্ব বাংলাদেশে বাড়বে। এমনি তো অনেক বেকারত্ব বেড়েছে, আরো বেকারত্ব বাড়বে। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করতো, যে বায়বীয় তথ্য, উদ্ভট তথ্য, 26 জনের চাকরিও তো যায়নি। কিন্তু নতুন করে 26 লক্ষ নয়, নতুন করে 1 কোটি মানুষ বেকার হয়েছে, আরো বেকারত্ব বাড়বে। এটা অন্ধকার দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে। এখনো সময় আছে, রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে হবে সরকারকে, অথবা তাদের পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। জনগণকে আবার সিদ্ধান্ত নিতে হবে, তিনি দেশকে ভালোবাসেন কিনা, নিজেকে ভালোবাসেন কিনা। যে মানুষ নিজেকে ভালোবাসেন, যে মানুষ দেশকে ভালোবাসেন, মাটিকে ভালোবাসেন, সেই মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার সামনে আমার বন্ধুকে আমি কার প্রতি আস্থা রাখবো। যদি মানুষ ওই জায়গাটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে যে আমি কার প্রতি আস্থা রাখবো, কে আমার পরীক্ষিত বন্ধু, কে আমার দেশকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, কে আমার রাষ্ট্রকে, মানুষকে স্বস্তি দিতে পারবে, কে আমার রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে, কে আমার নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, কে আমার নতুন প্রজন্মের জন্য শিক্ষার সহায়ক পরিবেশ দিতে পারবে, কে আমার নতুন প্রজন্মের জন্য সোনালী একটি জীবন উপহার দিতে পারবে, সেই মানুষটির প্রতি, সেই দলটির কে বেছে নেওয়ার দায়িত্ব আজকে জনগণকে নিতে হবে। আরেকবার জাগ্রত হতে হবে। 1969 সালে যেমন বাংলাদেশে মানুষ গর্জে উঠেছিল, বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের মতো বাঁধ ভাঙ্গা জোয়ার এসেছিল, আবার একটি বাঁধ ভাঙ্গা জোয়ার বাংলাদেশের সৃষ্টি হতে হবে। এবং সেই জোয়ারের মধ্য দিয়ে সমস্ত অপশক্তিকে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, পরীক্ষিত বাংলার মানুষের বন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। এটাই হচ্ছে সমাধানের এখন পর্যন্ত একমাত্র পথ।